মেড এর কথার অর্থ হলো আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো। মেডে কথা তখনই পাইলট বলবে যখন তার ল্যান্ডিং গিয়ার, মানে আমাদের প্রথম কাজই হলো 50 থেকে 60 ফিটের মাথায় ল্যান্ডিং গিয়ারটা তুলে নেওয়া। সেখানে ল্যান্ডিং গিয়ারটা তুলতে পারিনি 600 ফিট অব্দি। নিশ্চয়ই ককপিটে কিছু একটা স্ট্রাগল চলছিল। এটা খুবই আনইউজুয়াল একটা এয়ারক্রাফটে, বোয়িং বলে কথা না, যে কোনো এয়ারক্রাফটে একসাথে দুটো ইঞ্জিন খারাপ হওয়া আনইউজুয়াল ব্যাপার। মানে উম, কোটিতে একটা হলো, কোটি ফ্লাইটে একটা ফ্লাইটে এরকম হলো, এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। এই পয়েন্ট দিয়েই মোস্ট প্রবাবলি যেটা ইনভেস্টিগেশন করবে তারা এই পয়েন্ট দিয়েই এগোবে। স্যাবোটেজ হতেই পারে। জ্বালানি দূষণ শনাক্ত করতে বিমানবন্দরে এবং মেইনটেনেন্স পয়েন্টে বিমান উড়ানের আগে কি স্যাম্পল টেস্ট করা হয়? কলকাতাতেই আমরা দেখেছি, কলকাতাতেই বারংবার বিমানে পাখি এসে ধাক্কা মেরেছে, তারও তথ্য রয়েছে। ক্রমশ একদম বসতি যেন এগিয়ে আসছে বিমানবন্দরের দিকে, যা চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কি কারণে স্যার বিমানবন্দর চত্বরে এত পাখির উৎপাত? কিভাবে একদম নজর দেওয়া উচিত প্রশাসনের এই বিষয়গুলোর দিকে? বিমানের সবচেয়ে নিরাপদ সিট কোনটা? নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি আজকে শুরুতেই আপনাকে যে প্রশ্নগুলো রাখবো কতগুলো, আমি তার আগেই বলবো যে 12ই জুনের যে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যে ফ্লাইট AI-171, তার যে এইরকম একটা ভয়াবহ ক্র্যাশ, এবং তাতে রীতিমতো স্তব্ধ ভারতবর্ষ তো বটেই, এবং এই স্তব্ধতার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে গোটা ইন্টারন্যাশনালিও। আমি আন্তর্জাতিক ভাবেও যে প্রশ্নগুলো উঠছে, আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট AI-171 এর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে রীতিমতো মেডে কল দিয়েছিলেন স্যার। এই মেডে কলের ঠিক কি কি কারণ থাকতে পারে, যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। মেডে কলের নমস্কার, প্রথমেই বলি যে মেডে কলের এটা এটা একটা সিগন্যাল মাত্র, ডিস্ট্রেস সিগন্যাল। আগে যেমন আমাদের জাহাজে দেওয়া হতো SOS, ওটা মোর্স কোডের মাধ্যমে দেওয়া হতো, ডিপ 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 ডা 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 ডিপ ডিপ ডিপ, দ্যাট ইজ SOS। তো পরবর্তীকালে এগুলো তো আর ফ্লাইটে পাইলট ফ্লাইং করতে করতে দিতে পারে না। তো বিভিন্ন একটা ফ্রেঞ্চ ওয়ার্ড মেডজেড থেকে মেডে কথাটা এসে, তখন প্রথম ফ্লাইট হয় লন্ডন থেকে ফ্রান্সের লে বর্জে এয়ারপোর্টে 1920 বা 1923 সালে, এক্স্যাক্টলি আমি ইয়ারটা মনে করতে পারছি না। সেই সময় একটা এই ডিস্ট্রেস ব্যাপারটা নিয়ে আলোচনা হয় এবং একটা ফ্রেঞ্চ ওয়ার্ড মেডজেড থেকে মেডে কথাটা আসে। ব্রিটিশরা সেটাকে মেডে করে দেয়। মেডে এর কথার অর্থ হলো আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো। মেডে কথা তখনই পাইলট বলবে যখন তার কিছু করার থাকে না। দ্যাট মিনস দ্যাট ফেলো দ্যাট এয়ারক্রাফট নিড হেল্প। হেল্প কি করতে পারে? আইদার এয়ারক্রাফটের ইঞ্জিনে আগুন, ইঞ্জিন ফেল, অথবা কোনো ভলক্যানিক পাহাড়ের উপর দিয়ে গিয়ে ভলক্যানিক অ্যাশে দুখানা ইঞ্জিন সিজ হয়ে গেছে, সে ফ্লাই করতে পারছে না। সেক্ষেত্রে দেওয়া হয় যে আমার এই অবস্থায় রয়েছি, এই স্পিডে আমি এই মুহূর্তে ফ্লাই করছি। যেমন মেডে 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 রিপোর্টিং সো এন্ড সো, হাইট, স্পিড আর ডাইরেকশন, এই তিনটেই ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। এবার এটিসি সেই মেডে কল রিসিভ করে তাকে বলবে যে ঠিক আছে, আমরা তোমাকে হেল্প করার জন্য সাহায্য পাঠাচ্ছি। তো পাইলট ওই যেই হেডিং এ বা যেভাবে এগোচ্ছে সেটাকে বেস করে সার্চ এন্ড রেস্কিউ পাঠাতে পারে। এখানে মাত্র 30-35 সেকেন্ডে এয়ারক্রাফটটা ফ্লাই করেই, টেক অফ করেই মেডে কল দিয়েছে। দ্যাট মিনস ভীষণ খারাপ সিচুয়েশনে টেক অফ করতে করতে মেডে কল দিয়েছে। যখন কিনা টেক অফ আর ল্যান্ডিং হলো কোনো এয়ারক্রাফটের ফ্লাইং সেগমেন্টের ভাইটাল দুটো সেগমেন্ট, আইদার টেক অফ অর ল্যান্ডিং। এখানে প্রত্যেক পাইলটকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হয়, প্রত্যেকটা মনিটরের দিকে চোখ রাখতে হয়। যে কটা ইঞ্জিন প্যারামিটার আছে বা সিস্টেম প্যারামিটার আছে সবগুলো ভীষণভাবে অবজার্ভ করতে হয়। এই ক্ষেত্রে গিয়ে সে ইঞ্জিনটাকে, এয়ারক্রাফটটাকে ফ্লাই করছে, কন্ট্রোল করতে পারছে না। আমরা দেখেছি কিছুটা ফ্লাই করার পরে সে কন্ট্রোল করতে পারছিল না, আনকন্ট্রোল ওয়েতে এয়ারক্রাফট যাচ্ছিল, কন্ট্রোল করতে পারছে না। এবং সেই সময় সে মেডে কলটা দিয়েছে, সে জাস্ট মেডে কলটাই দিতে পেরেছে, আর কিন্তু কিছু হয়নি। না সে আগে আর কোনো কথা বলতে পেরেছে, না এটিসি তার এগেনস্টে কোনো রিপ্লাই দিতে পেরেছে। একটি কথা খুব প্রচলিত হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার মতো একটি বিশ্বাসযোগ্য সংস্থা, সেখানকার একজন পাইলট, তাহলে আপনার ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা এগোই, সেই অনুযায়ী পাইলট শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছিলেন যাতে এই বিপর্যয়টা আটকানো যায়, তাই তো? একদম ঠিক, একদম, এ নিয়ে কোনো দ্বিমত থাকে না। আমরা প্রত্যেকেই হিউম্যান বিং, আমরা অন্যান্য কিছুর থেকে নিজেকেই সবচেয়ে ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, কোনো পাইলটই চাইবে না যে
আমি নিজেকে শেষ করে অন্যদেরও শেষ করব। বাট আমরা যারা পাইলট থাকি আমরা চিন্তা করি আমাদের পেছনে এত লোক বসে আছে, প্রত্যেকেরই জীবনের দায়িত্ব আমার, সেই হিসেবেই আমরা ফ্লাইং করি। যেমন ডাক্তারও কখনো পেশেন্টকে ভালো করতে গেলে, অপারেশন করতে গেলে চিন্তা করে যে হ্যাঁ এর দায়িত্ব আমার। আমাদের পেছনে একটা ফ্লাইটে 150-200-র উপরে প্যাসেঞ্জার থাকে, তাদের দায়িত্ব, তাদের জীবনের দায়িত্ব সবসময় আমরাই ক্যারি করি। স্যার একটা প্রশ্ন করবো আমি এক্ষেত্রে, যে একটা প্রশ্ন উঠছে যে কেনই বা মেডে কলের পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই দিকটা যদি একটু আলোচনা করেন। না, মেডে কলের পর কোনো টাইমই পাওয়া যায়নি। টোটাল ডিউরেশন 30 থেকে 35 সেকেন্ড আফটার টেক অফ। সে ল্যান্ডিং গিয়ারটা পর্যন্ত তুলতে পারেনি। দ্যাট মিনস ল্যান্ডিং গিয়ার মানে আমাদের প্রথম কাজই হলো 50 থেকে 60 ফিটের মাথায় ল্যান্ডিং গিয়ারটা তুলে নেওয়া। সেখানে ল্যান্ডিং গিয়ারটা তুলতে পারিনি 600 ফিট অব্দি। নিশ্চয়ই ককপিটে কিছু একটা স্ট্রাগল চলছিল, বা আহ, সেটা মেকানিক্যাল গ্লিচ হতে পারে, হিউম্যান এরার হতে পারে। ওয়েদার মোটামুটি ক্লিয়ারই দেখছিলাম, এবং বার্ড হিটের সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। আহ, যদ্য এই এরিয়া মানে এই আহমেদাবাদ এরিয়াটা ভীষণই বার্ডের জন্য একটা ভীষণ ভয়ঙ্কর জায়গা। নর্মাল সব সময় একটা নোটাম থাকে বার্ড অ্যাক্টিভিটির জন্য, কিন্তু আমার যেটা খালি চোখে দেখে একবারও মনে হয়নি কোনো বার্ড অ্যাক্টিভিটি ছিল। আহ, আরো অনেক রকম হতে পারে, স্যাবোটেজ হতে পারে, এখন কিছুদিন গতকাল থেকে শুরু হয়েছে ফিউল প্রবলেম, যে কিছু হতে পারে। বাট যতক্ষণ না ব্ল্যাক বক্স বেরোবে ততক্ষণ কোনো কিছু কনক্লুশনে আসা কারো পক্ষেই সম্ভব নয়। ইভেন আমিও বলতে চাই না কোনো একটা পার্টিকুলার ওয়েতে। সো এখানে মেডে বলেই যে তার সে আর কিছু করবে তার জায়গা ছিল না। স্যার বোয়িং ড্রিম লাইনার একটি অত্যাধুনিক এবং সর্বাধিক সুরক্ষিত বিমান, এমন প্রযুক্তি নির্ভর বিমানে দুটি ইঞ্জিনের একসাথে কি কোথাও গিয়ে দুটি ইঞ্জিন খারাপ হতে পারে? এটা খুবই আনইউজুয়াল। একটা এয়ারক্রাফটে, বোয়িং বলে কথা না, যে কোনো এয়ারক্রাফটে একসাথে দুটো ইঞ্জিন খারাপ হওয়া আনইউজুয়াল ব্যাপার। মানে উম, কোটিতে একটা হলো, কোটি ফ্লাইটে একটা ফ্লাইটে এরকম হলো। আহ, আমার মনে হয় যে যতক্ষণ না মানে এটা বেরোচ্ছে দুটো ইঞ্জিনই একসাথে বন্ধ হয়ে গেছে। দেখুন সবকিছুই হতে পারে, আমি আবারও বলছি, যতক্ষণ না ব্ল্যাক বক্স বেরোবে, ব্ল্যাক বক্স ডিকোডিং শুরু হবে, ব্ল্যাক বক্স তো বেরিয়েছে, ডিকোডিং শুরু হবে, ততক্ষণ কোনো কিছুই আমাদের কনক্লুশনে আসা উচিত নেই। আদৌ দুটো ইঞ্জিন বন্ধ হয়েছে, না ফিউল বন্ধ হয়েছে, না কোনো অন্য কোনো মেকানিক্যাল বা টেকনিক্যাল কারণে এয়ারক্রাফটটা ডাউন হয়েছে। বাট ল্যান্ডিং গিয়ার স্যার আমি আমি তো একটা দেখলাম শেষ অব্দি ল্যান্ডিং গিয়ারটা ডাউন ছিল। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। এই পয়েন্ট দিয়েই মোস্ট প্রবাবলি যেটা ইনভেস্টিগেশন করবে তারা এই পয়েন্ট দিয়েই এগোবে, আমার যতদূর মনে হয়। একদমই। আর স্যার একটা কথা আপনি বললেন যে এটা খুবই রেয়ারেস্ট অফ রেয়ার থিং, যে যেখানে দুটো ইঞ্জিনই একসঙ্গে খারাপ হতে পারে। এছাড়া আর কোনো ব্যাকআপ সিস্টেম কি থাকে না একটা এইরকম বিমান? মেনলি দুটো ইঞ্জিন সবসময় চলে। কোনো একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আরেকটা ইঞ্জিন এক্সট্রা পাওয়ার দিয়ে এয়ারক্রাফটটাকে চালু রাখে। এছাড়া ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় তখন তো এটা তো ডিজাস্টার, এ নিয়ে তো কোনো দ্বিমত নেই। তখন এটা যদি উঁচু হাইটে হতো তখন আমরা গ্লাইড করে হয়তো নামতে পারতাম উইদাউট এনি ইঞ্জিন। কিন্তু এছাড়া দুটো ইঞ্জিন ছাড়া আর কোনো ব্যাকআপ মানে ইঞ্জিন ব্যাকআপ বলে কিছু থাকে না। ইলেকট্রিক্যাল ব্যাকআপের জন্য হয়তো একটা র্যাড বলে একটা ছোট্ট প্রপেলার আছে, সেটা নেবে আসতে পারে ইলেকট্রিক্যাল ব্যাকআপের জন্য। বাট ইঞ্জিন দুটো বন্ধ হয়ে গেলে ইঞ্জিন ব্যাকআপ সেরকম সেই অর্থে কিছু নেই। স্যার আমরা দেখলাম একদম 12ই জুন এই ঘটনা ঘটার পরে রীতিমতো এক্সপার্টিজরা যারা রয়েছেন তারা একটা রীতিমতো রাউন্ড টেবিল বৈঠক করছেন, এবং বেশ কিছু বিষয় তারা তুলে ধরেছেন যে টেক অফের সময় প্লেন ফ্ল্যাপস হলো একদম ডানার পিছনের যে অংশ একদম সম্পূর্ণরূপে সেটি নাকি খোলেইনি, যার ফলে বিমানটির টেক অফ করতে সমস্যা হয়ে থাকতে পারে। কি বলবেন এক্ষেত্রে? প্রথম কথা, এটা মানে আমি একজন ফ্লায়ার হিসেবে বলছি, বিশেষজ্ঞরা হয়তো আমার চেয়ে বেটার জানবে, কিন্তু যখন কোনো ফ্ল্যাপ বা টেক অফের আগে আমরা একটা কনফিগারেশন চেক করি যে সব কনফিগারেশন আছে কিনা, একটা সুইচ। এটা আমাদের রেগুলার, মানে আমরা যেমন জল খেয়ে গ্লাসটা টেবিলের ওপর রাখবো, সেরকমই একটা ফ্লাইট শুরু হওয়ার আগে ওই সুইচটাকে আমরা সবাই একবার পুশ করি। তাতেই বোঝা যায় ফ্ল্যাপ আছে না নেই। এগুলো আমরা ফ্লাই বাই ওয়্যার সব এয়ারক্রাফটে ফ্লাই করি। তো যদি ফ্ল্যাপ ডাউন না থাকে তখন কিন্তু ককপিটের ভেতর লাইট বা সাউন্ড চার্ম শুরু হয়ে যায়। তো ফ্ল্যাপ ছাড়া যদি টেক অফ হয়, এটা আমার মনে হয় এটা ভুল কথা। আর এটা যে টেক অফ হয় সেটা 5 ফ্ল্যাপে হয়, মানে ফ্ল্যাপটা মাত্র 5 ডিগ্রি নিচু হয়।
তো 5 ডিগ্রি ফ্ল্যাপ নিচু হওয়া সেটা খালি চোখে দেখাটা খুবই মুশকিল অনেক দূর থেকে, তাও আবার কোনো ভিজুয়ালে। এই কথাটা আমি জানি না, মেবি আই এম রং। তবে যদি ফ্ল্যাপ বা স্ল্যাট যদি না খোলা হয় ককপিটে, কিন্তু ইনস্ট্যান্ট বিফোর টেক অফ একটা সিগন্যাল সবসময় দেবে, বিকজ ইটস ফ্লাই বাই ওয়্যার এয়ারক্রাফট। সেখানে এর এর কোনো মানে আমি মেনে নিতে পারি না এই এই বক্তব্যটা। একদমই। স্যার আমি শেষ একটা প্রশ্ন করব, আমাদের নিউজ টিম এই বিষয়টি ফ্যাক্ট চেক করেনি, তবুও একটা বাজ ক্রিয়েট হচ্ছে। ফ্লাইট র্যাডার 24 এর একটি তথ্য অনুসারে বিমানটি যখন রানওয়েতে ছিল, রানওয়েতে 23 এর অর্ধেক থেকে সেটি উড়েছিল, সেখানে মাত্র 1900 মিটার রানওয়ে ছিল, কিন্তু বোয়িং 787 এর জন্য 2820 মিটার প্রয়োজন হয়। পর্যাপ্ত রানওয়ে না পেলে পূর্ণ গতি এবং লিফটিং এ কোথাও গিয়ে একটা সমস্যা হতে পারে বিমানের, বিশেষ করে যাত্রীভার থাকলে। কি মনে করছেন, কিভাবে দেখছেন? প্রথমে হলো আমরা যে টেক অফ করি রানওয়ে লেন্থ এবং আমার ওজন কত সেটা ক্যালকুলেশন করি। সেই ক্যালকুলেশন করে একটা V1 বলে একটা স্পিড আছে, যেটা আমাদের ক্যালকুলেট করে বার করতে হয়। আমি কথার কথা বলছি, V1 স্পিডটা হলো 150 নটস। তো আমি রানের ওপর ছুটতে ছুটতে যখন 150 নটস হবে, তখন যে নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলবে V1, যে ফ্লাইং ক্যাপ্টেন সে জাস্ট কাজ করতে করতে তার ট্যাকোমিটারের দিকে তাকাবে, মানে স্পিডোমিটার তাকাবে, দেখবে V1 ক্রস করেছে, 150 ক্রস করেছে, সে বলবে রজার। তো তারপর V1 চলে যাওয়ার পর, মানে আমার V1 অব্দি এয়ারক্রাফট, ওটা হলো ডিসিশন স্পিড। আমি V1 অ্যাট অর বিফোর V1 এ আমি টেক অফ করবো না স্টপ করব, সেখানেই ডিসিশন নিতে হবে। তার মানে আমি এগিয়ে গেছি, মানে V1 অব্দি আমার সব ছিল। V1 এর পর হার্ডলি 10-20 নটস, 10 নটস এর মধ্যেই আমাকে রোল করতে হবে, মানে পুল করতে হবে টেক অফ করার জন্য। এবার এই রোলটা যদি বেশি হয়ে গিয়ে তারপর তারা পুল করে, কেননা V1 ক্রস করছে V1 অব্দি, তাহলে কোনো প্রবলেম নেই, এটা আমরা সবাই মেনে নিচ্ছি, তাহলে এগিয়েছে। এবার যদি কিছুটা এক্সট্রা এগিয়ে গিয়ে থাকে তারপর যদি পুল করে, সেটা আইদার হিউম্যান এরার হতে পারে বা টেকনিক্যাল এরার হতে পারে, মিটার দেখাচ্ছে না, অনেক কিছুই হতে পারে। তো V1 যখন অব্দি এয়ারক্রাফটটা গেছে, দ্যাট মিনস সেই মুহূর্তে অব্দি এয়ারক্রাফট ঠিক ছিল। তারপর যদি ডিলে করে টেক অফ করে, ডিলে করে টেক অফ রোল করে, সেটা অনেক সময় পাইলট বুঝে করে, কারণ এতে ফিউল ছিল অনেক বেশি, প্রায় অফিসিয়ালি ওরা ডিক্লেয়ার করেছে 125 টন, মানে 125,000 কিলো। এই এয়ারক্রাফটটা ইন জেনারেল আর 90 থেকে 100 কিলো ফিউল ক্যারি করে, যেগুলো হাইলি ভোলাটাইল ইন নেচার, অ্যাভ গ্যাস যাকে বলে থাকি, বা এভিয়েশন গ্যাসোলিন। তো এই ফিউলটারও একটা বড় পার্ট আছে। আমি এক্সেস ফিউল নিয়েছি, কতটা এক্সেস ফিউল নিয়েছি, এটাও আবার লোড বা ট্রিম যারা করে তাদেরও একটা দায়িত্ব থাকে। তো এভিয়েশনটা টোটালি একটা কি বলবো, টোটাল একটা গ্রুপের একটা কাজ। মানে আমি যে কাজটা করছি, যেমন আমারও দায়িত্ব আছে ফ্লাই করা, ইঞ্জিনিয়ারেরও দায়িত্ব আছে ইঞ্জিন সব ঠিক আছে কিনা, ক্যাবিন ক্রুরও দায়িত্ব আছে, যে লোড অ্যান্ড ট্রিম করছে সে, যে ডাক্তার আমার মেডিকেল চেক আপ করছে তার, মানে ইটস এ টিম ওয়ার্ক। তো সবাইকে সমানভাবে দায়িত্ব নিয়ে এই এটা নিতে হবে। সেই জন্যে যখন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই দায়িত্ব আমাদের সবার। স্যার এই বিমান দুর্ঘটনার পর থেকেই যে কতগুলো কথা একদম ন্যাশনাল স্তরে উঠে আসছে, যে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণের মধ্যে একটি বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে অন্তর্ঘাত, একদম জ্বালানিকে কলুষিত করার তত্ত্ব তুলে ধরছেন অনেক প্রাক্তন পদাধিকারী। রীতিমতো উল্লেখযোগ্য একটি কারণ সামনে এসেছে, যে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ এর প্রাক্তন ডেপুটি অধিকর্তা শালিগ্রাম জে মুরলীধর, তিনি সংবাদ সংস্থা IANS কে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে রীতিমতো সম্ভাব্য প্রাথমিক একটি কারণ, যেটা আমার মাথায় আছে, যদিও এটা প্রাথমিক ধারণা, সেটা হচ্ছে জ্বালানির কলুষিতকরণ, যেটা অন্তর্ঘাতের আওতায় আসতে পারে। যে জ্বালানিটা ব্যবহার করা হয়েছে সেটা যদি জল বা অন্য কোনো পদার্থ দিয়ে কলুষিত করা হয়ে থাকে, পরিমাণটা স্বাভাবিক হয়ে যেতে পারে, কিন্তু দূষণ যথাযথ দহন ক্রিয়ায় বাধা দিতে পারে। প্রাথমিকভাবে বিমান ওড়া শুরু হয়, কিন্তু যখন চূড়ান্ত ক্ষমতার প্রয়োজন পড়ে, সেই সময় এই ক্ষমতা নাও পাওয়া যেতে পারে, কারণ জ্বালানি দূষিত হয়ে গিয়েছে, ক্ষমতা হারাতে পারে বিমান অপারেশন সিঁদুরের পরে। আমাদের অন্তর্ঘাতের বিষয়ে খুবই সচেতন থাকতে হবে। কিভাবে দেখছেন তিনি যে এই বিষয়টা তুলে ধরছেন রীতিমতো? হলেও হতে পারে, আমি বললাম না অনেক রকম হতে পারে। স্যাবোটেজ, ইটস আ টাইপ অফ স্যাবোটেজ, স্যাবোটেজ হতেই পারে। আর আমরা যে ফিউল ইউজ করি সেটা হলো পিওর এভিয়েশন গ্যাসোলিন,
হাইলি ভোলাটাইল ইন নেচার, মানে আপনি হাত ঢুকিয়ে তেলের ভেতর, তেলের বড় ড্রামের মধ্যে হাত তুলতে তুলতে আপনার হাত শুকিয়ে যাবে, এত বেশি ভোলাটাইল। তো এখানে যদি কেউ এফওডি ইউজ করে, যদিও আমরা এই তেলটাকে পাম্প করে নিচ থেকে ট্যাঙ্কের ভেতর এয়ারক্রাফটে ভরা হয়, যদি এরকম কিছু হয়ে থাকে সেই এফওডি গিয়ে ফিউয়েল নজলে জ্যাম করে দেবে, তখন ইঞ্জিন সিজড হয়ে যাবে। সেটা যদি দুটো ট্যাঙ্কেই করে থাকে, দুটো ট্যাঙ্কেই একই হবে। তো এরকম সবকিছু হতে পারে, স্যাবোটেজ হতে পারে, হিউম্যান এরার হতে পারে, টেকনিক্যাল এরার হতে পারে, ওয়েদার বা অন্যান্য ছোটখাটো অনেক কিছু হতে পারে। আমি এখন হয়তো ন্যাকেড আইয়ে বলেছি কোনো বার্ড অ্যাক্টিভিটি হয়নি, কেননা বার্ড যদি ইঞ্জিনে ঢুকতো পেছন থেকে কালো ধোঁয়া কিছুটা বেরোনো দেখা যেত, তো সেসব কিছু হয়নি, বাট হয়েও থাকতে পারে। তো অপশনস আর দেয়ার। সো আমরা যদি মনে করি যে এই অপশন নয় ওই অপশন, আমি যদি কোনো কথা বলি এটা বোকামি হবে। আর যেই কিছু বলে থাকুক, এনারা বড় যারা বলেছেন আর কি স্যাবোটেজের কথা, এরা অনেক বেশি অভিজ্ঞ, হয়তো সেটাকে ওনারা সামনে রাখছেন। তো সবকিছুই ক্লিয়ার হবে ব্ল্যাক বক্স ডিকোডিং এর পর, কেননা বিভিন্ন অর্গানাইজেশন আসছে, বোয়িং এর সেফটি আসবে, রোলস রয়েসের সেফটি টিম আসবে, ডিজিসি এর তো এসেই গেছে, ভিস্তা মানে এয়ার ইন্ডিয়ার সেফটি টিম আসবে, কানাডারও টিম আসছে, ইংল্যান্ডেরও টিম আসছে, এতগুলো টিম আসছে, তাদের সামনে সবকিছু ওপেন হবে, কেউ কারো কে ব্লেম দিতে পারবে না এখানে। স্যার, আমার শেষের দিকে দুটো প্রশ্ন রয়েছে, আমি তার আগে একটা কথা বলবো। আপনি যে স্যাবোটেজ থিওরি বলছেন, এই স্যাবোটেজ থিওরি যদি ধরে এগোই, তো সেক্ষেত্রে তো একটা কনস্পিরেসি থিওরির এজেন্ডাও দাঁড়ায়। হলে হতে পারে, এনিথিং ক্যান বি হ্যাপেন এখানে, মানে কোনো পার্টিকুলার একটাকে আমি সামনে রেখে এগোতে পারবো না। সব কিছু ক্লিয়ার হবে যখন আমার ব্ল্যাক বক্স ডিকোডিং কমপ্লিট হবে, আদারওয়াইজ কোনো কিছুই বলা সম্ভব নয়। আহ, এরকম মানে আমি মজা করেই কথাটা বলছি, যদি হয়তো পাইলট দুজনে টেক অফের পরে ঝগড়া শুরু করে দিল, তারা ভুলেই গেল তাদের কি কাজ করতে হবে। দিস অলসো টাইপ অফ হিউম্যান এরার। তো সবকিছুই হতে পারে, আমি মানে সিম্পল মজা করেই আপনাকে বললাম। তো একদমই যেমন একদমই। স্যাবোটেজের কথা উনি অনেক সিনিয়র লোক, হয়তো অনেক চিন্তা করে অনেক দেখে শুনে এসব বলেছেন, হলেও হতে পারে। স্যার, জ্বালানি দূষণ শনাক্ত করতে বিমানবন্দরে এবং মেইনটেনেন্স পয়েন্টে বিমান উড়ানের আগে কি স্যাম্পল টেস্ট করা হয়? একদম স্যাম্পল টেস্ট হয়, মানে ইভেন পাইলটও স্যাম্পল টেস্ট করে। আমরা যখন ফিউল ভরি, তখন আমরা এয়ারক্রাফটটাকে তো একবার ওয়াক অ্যারাউন্ড করি, কোথায় কিছু আছে কিনা দেখে নিই, বা কোনো ল্যান্ডিং গিয়ারে লিকেজ হচ্ছে কিনা ওসব দেখি। যদি তখন রিফিউল হয়, আমি তাদের কাছে সিম্পল স্যাম্পল চাই, ওরা আমাকে একটা বটলে করে ফিউল ভরে, যে ফিউল তোলা হচ্ছে সেই ফিউলই আমাকে দিয়ে দেয় তার মধ্যে কিছু আছে কিনা। যদি এফওডি থাকে, প্রত্যেক যে কোনো সময় ওটা নজরে আসবে। তো পাইলটের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ফিউলটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়, না এতে কোনো কিছু চোখে পড়ছে। যদি চোখে পড়ে তখন সাথে সাথে বলবো ওয়েট করুন, এটাতে এই রয়েছে। তো এটা পাইলটেরও একটা দায়িত্ব যে ওর মধ্যে এফওডি গেছে কিনা দেখার। স্যার, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আহ শুধু কলকাতাতেই আমরা দেখেছি, কলকাতাতেই বারংবার বিমানে পাখি এসে ধাক্কা মেরেছে, তারও তথ্য রয়েছে। ক্রমশ একদম বসতি যেন এগিয়ে আসছে বিমানবন্দরের দিকে, যা চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কি কারণে স্যার বিমানবন্দর চত্বরে এত পাখির উৎপাত? কিভাবে একদম নজর দেওয়া উচিত প্রশাসনের এই বিষয়গুলোর দিকে? আমি আপনাকে বলছি, যখন এয়ারপোর্ট হয় না তখন চারদিকে কিছু থাকে না। যখন দমদমেও এয়ারপোর্ট যখন তৈরি হয়েছিল, তখন টোটাল এরিয়া খালি ছিল। পরবর্তীকালে এয়ারপোর্টকে ঘিরে বসতি হয়েছে, সেটা হায়দ্রাবাদেও হয়েছিল, ব্যাঙ্গালোরে হয়েছে, দিল্লিতেও হয়েছে। কিন্তু সরকার তখন, সেখানকার সরকার ওই এরিয়াগুলোকে বাদ দিয়ে নতুন এয়ারপোর্ট তৈরি করেছে। এখন যেমন শামসাবাদ হয়েছে, বা ব্যাঙ্গালোর নতুন হয়েছে, দিল্লিতেও একটা হওয়ার কথা দিয়েছে, বম্বেতে তো হচ্ছে। সেখানে আগে যখন এয়ারপোর্ট হয়েছে, এত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু মেনটেন করা হয়নি। আর এই রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু ডে বাই ডে হতে থাকে। যেমন তখন এয়ারপোর্ট হয়েছে, তখন কেউ মাথায় রাখিনি যে রেস্টুরেন্ট হলে তখন পাখির অ্যাক্টিভিটি বেড়ে যাবে, বা কাছাকাছি ভ্যাট হলে পাখির অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাদের এসব মাথায় ছিল না, কিন্তু ডে বাই ডে দেখা গেছে দ্য রিজন কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অল দোজ থিংস। তো সেই ক্ষেত্রে গিয়ে তখন এয়ারপোর্টটাকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেইখানে ভীষণভাবে এটা মেনটেন করা হচ্ছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চলে। ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে কোনো হাই রাইজ বিল্ডিং অ্যাটলিস্ট টেক অফ বা ল্যান্ডিং ফানেলে নেই, আর হোটেল বা রেস্টুরেন্ট তাদের কাছাকাছি নেই, অনেক দূরে। কোনো ভ্যাট বা কিছু সেই নেই। তো
তো নতুন এয়ারপোর্ট আপনি যখনই করবেন তখন এইসব রুলস মানতে হবে। এইখানে মানাটা যতটা করা যায় করতে হবে। যেমন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে আমাদের একটা বিরাট ব্যাট রয়েছে, ক্যালকাটার কথা বলছি। এটাকে কিন্তু আমাদের সরাতেই হবে। এটা যতক্ষণ না সরবে আমাদের কিন্তু বার্ড অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে, ডে বাই ডে বাড়বে। হাই রাইজ বিল্ডিং তো একটা ম্যাটার করে। 23 মেতে বোধহয় একটা অডিট হয়েছে এয়ারপোর্টে, তাতে দেখা গেছে 300-র ওপরে হাই রাইজ বিল্ডিং, মোবাইল টাওয়ার, ওয়াটার ট্যাঙ্ক সব রয়েছে। তার মধ্যে 200 কিছুটা ভীষণভাবে ডেঞ্জারাস। তো এগুলোকে এখন হাই রাইজ বিল্ডিং আমি বললাম, আর সাথে সাথে 5টা 7টা তলা তো ভেঙে দেওয়া যায় না, কিন্তু যতটা কন্ট্রোল করা যায় সেটাই করতে হবে। পরবর্তীকালে যেন আর না হয় ওই ফানেলের মধ্যে, সেটা দেখতে হবে। এই ল গুলো মেনটেন করতে হবে। বা ধরুন আপনি দুর্গাপুজোর পর থেকেই দেখতে পাবেন যে ভীষণ পার্টি শুরু হলো, লেজার বিমের একটা লেজার শো শুরু হলো, যেটা আমাদের ককপিটে ভীষণভাবে এফেক্ট করে। ইনকেস যদি কারো ডাইরেক্ট চোখে পড়ে, এটা চোখও কিন্তু অন্ধ করে দিতে পারে। শুধু সল্ট লেকে না, মধ্যমগ্রামের দিকে এরকম পার্টি চলতে পারে, হিউজ লাইট টাইট দিয়ে লেজার শো চলতে থাকে। তো ওই এরিয়াতে এইগুলো বন্ধ করতে হবে এবং খুব কড়া হাতে বন্ধ করতে হবে, এটা আমার মনে হয়। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একদম আমেদাবাদ বিমান দুর্ঘটনা 11A যে সিটে বসে বেঁচে গেলেন একজন যাত্রী, কাকতালীয় নাকি স্যার অলৌকিক? বিমানের সবচেয়ে নিরাপদ সিট কোনটা, এই প্রশ্নটা উঠছে। কোনো সিটি নিরাপদ নয়। এটা যেহেতু এর আগেও একটা হংকং এয়ারপোর্টে একটা এরকম হয়েছে, একজন সিঙ্গার উনিও 11A-তে বসেছিলেন, বাই ডিফল্ট উনি বেঁচে গেছেন। যেহেতু এটা এমার্জেন্সি এক্সিটে দরজাটা ভেঙে যাওয়াতে উনি সিটটা নিয়ে বেরিয়ে পড়েন। তারপর উনি কোনোভাবে জ্ঞান ফিরে ওটা সিট বেল্ট খুলে বেরিয়ে আসেন। এখানে যদি সবচেয়ে সেফেস্ট জায়গা বলি তো ক্যাবিন ক্রু যেখানে আছে সেইটাও দরজা, সেটাও এক্সিট, মেন এক্সিট। তো এটা বাই ডিফল্ট হয়েছে। অ্যাকচুয়ালি এরকম ভাবে কোনো কিছু বলা যায় না কোন সিটটা সেফ। বাট হ্যাঁ, এবার কিন্তু 11-এর টিকিটের দাম বেড়ে যাবে।